হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে আমরা ক্লাস 12-এর সিলেবাসের উপর বেস করে একটি ভিডিও এনেছি। খুব ইন্টারেস্টিং টপিক এবং ক্লাস 12-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং স্টুডেন্টদের কাছে মোটামুটি শক্ত লাগে এমন একটি টপিক আজকে আমরা শুরু করছি, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা আগের লাস্ট 21টা ভিডিও আপলোড করেছিলাম আগের চ্যাপ্টার, যেখানে আমাদের হেরিডিটি, ইনহেরিটেন্স এই সমস্ত নিয়ে আলোচনা ছিল। তো এখন আমরা তার মলিকুলার বেসিস নিয়ে আলোচনা করব। তো বংশগতির আণবিক ভিত্তি মানেই বুঝতে পারছো যে টোটাল চ্যাপ্টার জুড়ে কিছু বায়োকেমিস্ট্রির পোর্শন থাকবে। এবং বলে রাখা ভালো যে এই যে মলিকিউলার বেসিস, এটার আগে আমরা ইনহেরিটেন্স পড়েছিলাম এই জন্যই যে এই গোটা ব্যাপার এখানে যা যা আমরা পড়বো সবই কিন্তু মেন্ডেলের আবিষ্কার করার তথ্যের পরের ঘটনা, মানে মেন্ডেলিজমের পরের অংশ। তার মানে মেন্ডেলিজমের থ্রু দিয়ে যখন আমরা জানতে পারলাম যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট কোনো অ্যালিল কাজ করে, নির্দিষ্ট কোনো জিন কাজ করে বা কোনো ফ্যাক্টর কাজ করে, সেই অবধি আমরা মলিকুলার বেসিসে ছিলাম না, আমরা নর্মাল ইনহেরিটেন্সে ছিলাম। তারপরে দেখা গেল আমরা যখন জিন এবং ক্রোমোজোম পরস্পরের সমান্তরাল বা এই ধরনের আলোচনাগুলোতে আমরা গেলাম, তখন দেখতে শুরু করলাম যে এই যে ক্রোমোজোম যা আলটিমেট ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, তো এর যদি আমরা ডিটেলসে আর একটু ভিতরে যাই তাহলে সেখানে মলিকুলার বেসিস নিয়েই আলোচনা করতে হবে। সেই জন্য তার পরের চ্যাপ্টার হিসাবেই আমরা সিলেবাসে পেয়েছি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এখন বিষয় হলো আমাদের সিলেবাসে প্রথমেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে সেটা হলো যে ডিএনএ যে জেনেটিক বস্তু তার প্রমাণ, কিছু প্রমাণ। আমরা ক্লাস 11-এ অবশ্যই যখন ভাইরাস পড়েছি আমরা অনেকাংশে ভাইরাস এবং ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের সময় আমরা অনেক অংশে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, ঠিক এটা না, কিন্তু ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা যে যে পরীক্ষাগুলোর ওপর বা রিপ্রোডাকশনগুলোর ওপর বেস করে রয়েছে সেগুলো আমরা ক্লাস 11-এ আলোচনা করি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের দুটি রিপ্রোডাকশনের মাধ্যমে। যদিও আমার বলাই ভালো যে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের মাধ্যমে একটিকে বলা হয় ট্রান্সফরমেশন এবং একটি হলো ট্রান্সডাকশন। এরকমের দুটি রিপ্রোডাকশন এখানে রিলেটেড রয়েছে এই ভিডিওগুলো প্রমাণের ক্ষেত্রে, মানে এই যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। তো তার আগে একটা জিনিস বলা উচিত যে ক্রোমোজোম পার্টিকুলার কোনো একটি জিন সেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে, সেটা আমরা আগের সমস্ত মানে ক্লাস জুড়ে বা আগের সমস্ত যে মানে গোটা চ্যাপ্টার সেই জুড়ে আমরা দেখেছিলাম। এবার বিষয় হলো যে একটি ক্রোমোজোম যখন ফর্ম করছে সেই ক্রোমোজোমের মধ্যে তিনটি অংশ রয়েছে, একটি ডিএনএ, একটি প্রোটিন এবং একটি আরএনএ। মানে আরএনএ, প্রোটিন আর ডিএনএ এই তিনটে অংশ আছে, মানে তিন রকমের জিনিস দিয়ে তৈরি হয়েছে ক্রোমোজোম। তার মানে জিন এই তিনটের মধ্যে কোনো একটিতে আছে, জিন এই তিনটের মধ্যে কোনো একটিতে আছে। তাহলে একটা ক্রোমোজোম যখন ফর্ম করছে, আমরা যদি ধরি যে একটা ক্রোমোজোম আমরা পড়েছিলাম যখন ওই ডিএনএ প্যাকেজিং করেছিলাম, তখন দেখেছিলাম যে ক্রোমোজোম সেটা তৈরি হয়েছে এরকম যে ডিএনএ রয়েছে, তার সঙ্গে রয়েছে হিস্টোন এবং নন হিস্টোন, এরকম দু ধরনের প্রোটিন, এবং তার সঙ্গে ছিল আরএনএ, আর তার সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতো দুটো আয়ন ছিল। এরা মিলে তৈরি করেছিল ক্রোমোজোম, যাকে আমরা ডিএনএ প্যাকেজিংয়ে পড়েছিলাম। যারা পড়োনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবে, ডিএনএ প্যাকেজিংয়ের উপর ভিডিও আছে। তার মানে জিন হয় এটার মধ্যে, না হয় প্রোটিনের মধ্যে, না হলে আরএনএর মধ্যে, এই তিনটের মধ্যে তো থাকবেই থাকবে। এখন এখানে প্রথমেই আমাদের সিলেবাসে এই প্রমাণগুলোই আছে যে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল তার কিছু প্রমাণ, তার কিছু পরীক্ষা এবং ইম্পর্টেন্ট পরীক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরএনএরও যে জেনেটিক মেটেরিয়াল হতে পারে সেটা নিয়েও আমরা কিছু প্রমাণ দেখব। প্রোটিন যে কোনো অংশেই জেনেটিক মেটেরিয়াল হতে পারে না তারও প্রমাণ আমরা এখানে দেখব। এটাই প্রথম বিষয়বস্তু রয়েছে। এবার এগুলো পড়ার আগে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ডিএনএর কিছু প্রপার্টিজ আছে, কিছু ধর্ম রয়েছে, সেই ধর্মগুলোকে আগে আমাদের একবার দেখে নেওয়া উচিত। যদিও আমি বলে রাখি যে এই যে প্রপার্টিজ যেগুলো পড়ছি সেগুলো আমরা এর পরেও আরও বেশি করে পাবো যখন ডিএনএ স্ট্রাকচার দেখব, যখন কেমিক্যাল এবং ফিজিক্যাল স্ট্রাকচার দেখব, তখন কিন্তু ডিএনএর প্রপার্টিগুলো আরও বেশি করে দেখব। কিন্তু আমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে প্রথমেই একবার প্রপার্টি দেওয়া আছে, সেগুলো একবার অবশ্যই দেখে নেওয়া উচিত।
তো প্রপার্টিজ অফ ডিএনএ যদি আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা কিছু প্রপার্টি দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই ডিএনএর ক্ষেত্রে ডিএনএর ইউনিভার্সাল নেচার। ইউনিভার্সাল নেচার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ডিএনএর ইউনিভার্সাল নেচার কি? সেটা হলো ম্যাক্সিমাম কিছু আরএনএ ভাইরাস বাদ দিয়ে, ভাইরাসদের মধ্যেও কিছু আরএনএ ভাইরাস বাদ দিয়ে বাকি অল ওভার ওয়ার্ল্ডের আমরা যদি সমস্ত অর্গানিজমের কথা বলি, তাদের জেনেটিক মেটেরিয়াল হিসেবে রয়েছে ডিএনএ। তার মানে সেই জায়গায় ডিএনএ হলো ইউনিভার্সাল জিনগত দিক দিয়ে। তার মানে সবারই ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসাবে রয়েছে সবারই ক্ষেত্রেই ডিএনএ। সেই জন্য ডিএনএকে ইউনিভার্সাল মানে জেনেটিক্যাল প্রপার্টি বলা হচ্ছে। এটা হলো এদের ইউনিভার্সাল নেচারের কথা বলছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি বড় ব্যাপার রয়েছে, সেটা হলো ভ্যারিয়েবিলিটি। মানে হলো সবারই ক্ষেত্রে ডিএনএই জেনেটিক মেটেরিয়াল, তবুও তাদের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। কারণ আমরা দেখতেই পাচ্ছি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে এত ধরনের জীব রয়েছে, এত ধরনের উদ্ভিদ, এত ধরনের প্রাণী, সবাই রয়েছে, প্রত্যেকেই আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকেরই জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, তারপরেও সবাই আলাদা। তার মানে ইউনিভার্সাল ব্যাপারটা হলো ডিএনএই সবার জেনেটিক মেটেরিয়াল। কিন্তু ডিএনএর মধ্যে, ডিএনএ মানে আমরা জানি যে পার্টিকুলার বেস সিকোয়েন্স, নির্দিষ্ট কিছু বেস সিকোয়েন্স যেগুলোকে আমরা ডিএনএ বলে চিনি, নির্দিষ্ট অংশ যেগুলোকে আমরা জিন বলে চিনি, যেগুলো ডিএনএর অংশ। তার মানে এখানে যদি একটি ডিএনএর অংশে এ টি সি সি জি টি সি সি জি সি এরকম করে আমরা জাস্ট বেসগুলো লিখি, আর বেস পেয়ার বললে ওপর অবশ্যই উল্টো স্ট্র্যান্ডে এর কমপ্লিমেন্টারি বেসগুলো আছে। তার মানে এখানে নির্দিষ্ট কিছু বেসকে আমরা জিন বলি। এখন বিষয় হলো এই নির্দিষ্ট বেস সিকোয়েন্সের চেঞ্জ আছে সবার মধ্যে, সেই জন্য সবার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হলেও এই সিকোয়েন্সগুলো সবার এক নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হলো ডিএনএই সবার জেনেটিক মেটেরিয়াল, কিছু আরএনএ ভাইরাস বাদ দিয়ে ডিএনএই সবার জেনেটিক মেটেরিয়াল, কিন্তু সবার একই ডিএনএ নেই। ডিএনএর এই যে বেস সিকোয়েন্স, এই সিকোয়েন্সের অনেক পার্থক্য আছে। সেই জন্য এই পার্থক্য মানেই যে জিনগুলোর কথা বলছি, সেই জিনগুলো আলাদা আলাদা। তার মানে প্রত্যেকের আলাদা আলাদা রকমের জিন আছে, আর সেই জন্যই বলা হচ্ছে ডিএনএই সবার জেনেটিক মেটেরিয়াল হলেও সবারই ডিএনএগুলো কিন্তু আলাদা আলাদা। সেই জন্য আমরা ভ্যারিয়েবিলিটি বলে ডিএনএর একটি প্রপার্টিজ এখানে আমরা লিখলাম। 3 নম্বর, অটো ক্যাটালাইটিক নেচার। সেটা হলো অটো ক্যাটালাইটিক নেচার মানে হলো ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, এটাকে ডিএনএর অটো ক্যাটালাইটিক নেচার বলা হচ্ছে। আমরা যদি এখানটা একটু মুছে দিই, তাহলে আমরা এটা জানি কিছু অংশে যে ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, যে প্রসেসের নাম রেপ্লিকেশন, হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ, পরে বলছি। অটো ক্যাটালাইটিক নেচারের ব্যাপারটা হলো এই রেপ্লিকেশনের ব্যাপারটা, যেখানে ডিএনএ নিজেই ডিএনএকে তৈরি করতে পারে। অটো ক্যাটালাইটিক নেচারের মানে হলো যে নিজেকে তৈরি করতে পারে। ওকে, তাহলে ডিএনএ থেকেই যেহেতু ডিএনএ তৈরি হয়, সেই জন্য ডিএনএর অটো ক্যাটালাইটিক নেচার রয়েছে তার প্রপার্টিতে, তার ধর্ম হিসাবে রয়েছে যে ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়। এখন তার পরের স্টেপ যেটা বলছিলাম যে ট্রান্সক্রিপশন বলা হয়, ট্রান্সক্রিপশন সেটা হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। তার মানে ডিএনএ নিজে তো নিজেকে তৈরি করতে পারেই, তার সঙ্গে সঙ্গে ডিএনএ অপর কাউকেও তৈরি করতে পারে। সেই জন্য এটা এর হেটারো ক্যাটালাইটিক নেচার। তার মানে ডিএনএ নিজের পাশাপাশি অপরকেও তৈরি করতে পারে, যেটাকে আমরা হেটারো ক্যাটালাইটিক নেচার বলি, আর যেটা ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে চলছে। এবং এটা যদি আর একটু টেনে দিই, ডিএনএর প্রপার্টি না হলেও এখানে আমাদের একটু বলে নেওয়াই উচিত, সেগুলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, যে প্রসেসের নাম ট্রান্সলেশন, টোটাল প্রসেসের নাম সেন্ট্রাল ডগমা। এগুলো আমাদের এই সিলেবাস মানে এই চ্যাপ্টার মধ্যে পড়তে হবে। তার মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই তিনটে প্রসেসকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল ডগমা।
আমাদের এই চ্যাপ্টার মধ্যে পড়তে হবে। ওকে, এবং পাশাপাশি রেপ্লিকেশনকে আলাদা করে পড়তে হবে, ট্রান্সক্রিপশন আলাদা করে পড়তে হবে, ট্রান্সলেশন আলাদা করে পড়তে হবে। প্রত্যেকেই 5 নম্বরের কোশ্চেন হিসাবে আমাদের বোর্ডের এক্সামে আসে। আর নিটের জন্য তো খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত জায়গা রয়েছে, গোটা মলিকুলার বেসিসই খুব ইম্পর্টেন্ট জায়গা। তার মানে আমরা ডিএনএর আরেকটি প্রপার্টি দেখলাম, যেটাকে আমরা বলছিলাম ডিএনএর হেটারোক্যাটালাইটিক নেচার। ডিএনএকে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, আর্টিফিশিয়ালি ডিএনএকে তৈরি করা যায়, এটাও ডিএনএর একটি প্রপার্টি। ডক্টর হরগোবিন্দ খোরানা, যিনি প্রথম এই নির্দিষ্ট বেস সিকোয়েন্স যেগুলো বলছিলাম, সেই নির্দিষ্ট বেস সিকোয়েন্স সাজিয়ে সাজিয়ে প্রথম ডিএনএর টুকরো তৈরি করে দেখিয়েছিলেন, ইস্টের ডিএনএর কপি বানিয়েছিলেন আর্টিফিশিয়ালি ল্যাবের মধ্যে। সেই জন্য আমরা বলতেই পারি ডিএনএকে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। তার মানে যে বেসগুলো নির্দিষ্ট জিন হিসাবে পরিচয় দেয়, সেই বেসগুলো যদি আমরা ল্যাবে পরপর সেই নির্দিষ্ট বেস সিকোয়েন্সগুলোকে পরপর যদি জুড়তে পারি, তাহলে নির্দিষ্ট ধরনের জিন বা নির্দিষ্ট ডিএনএ টুকরো পাওয়া যাবে। এটা হরগোবিন্দ খোরানা দেখিয়েছিলেন। তার মানে ডিএনএকে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। আরও অনেক অনেক প্রপার্টি আছে, যেমন অ্যামাউন্ট অফ ডিএনএ। অ্যামাউন্ট অফ ডিএনএ মানে হলো যে প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে যে টোটাল অ্যামাউন্টের ডিএনএ, সেটা মোটামুটি একটা নির্দিষ্ট রকমের। আমরা পরেও পড়ব যে প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএর অ্যামাউন্টটা মোটামুটি নির্দিষ্ট রকমের বা নির্দিষ্ট পরিমাণের হয়। এটাও কিন্তু ডিএনএর একটি প্রপার্টির মধ্যে পড়ে। আমরা যে প্রপার্টিগুলো এখানে দেখলাম আরও আছে, যেমন ডিএনএর ক্ষেত্রে মিউটেশন একটি বড় ধর্ম। মিউটেশন হয় মানে এই যে নির্দিষ্ট যে বেস সিকোয়েন্সের কথা বলছিলাম, সেই বেস সিকোয়েন্স চেঞ্জ হতে পারে, যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। সেটা কোনো ফিজিক্যাল কোনো কারণ হতে পারে, কোনো কেমিক্যাল কারণ হতে পারে। আমরা মিউটাজেন বলে চিনি তাদেরকে, মানে কেমিক্যাল অথবা ফিজিক্যাল মিউটাজেনের কারণে এরকমের মিউটেশন হতে পারে। সেক্ষেত্রে হঠাৎ বলছি যে হঠাৎ এইখানে যে ATCCGT আছে, হঠাৎ ধরো কোনো একটি কেমিক্যাল মিউটাজেনের কারণে সি এর জায়গায় চলে এলো জি, তার মানে মিউটেশন হয়ে গেল। তাহলে এই যে চেঞ্জ, এটাও কিন্তু ডিএনএর একটি ধর্ম। ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউটেশন আমাদের ক্ষেত্রে বা যে কোনো অ্যানিম্যালের, যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে ক্ষতিই ডেকে আনে। তবে কাউরির ক্ষেত্রে কোনো সময় লাভজনকও হয়ে যাবে মিউটেশন। আমরা অনেক প্ল্যান্ট তৈরি করি, অনেক অ্যানিম্যাল তৈরি করি যাদের মিউটেশন করিয়ে, তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় আমরা উপকারও পাই, ম্যাক্সিমাম জায়গায় উপকার পাই না অপকার পাই, সেটা আমাদের পড়ার বিষয় নয়। আমাদের পড়ার বিষয় যেটি প্রপার্টি, যে ডিএনএর মিউটেশন হয়, ডিএনএর পরিব্যক্তি করার ক্ষমতা রয়েছে, সেটাও কিন্তু আমাদের প্রপার্টির মধ্যে পড়তে হয়। আরও প্রচুর প্রপার্টি আছে যেগুলো আমরা ডিএনএর যখন স্ট্রাকচার পড়াবো, ফিজিক্যাল স্ট্রাকচার এবং কেমিক্যাল স্ট্রাকচার যখন পড়াবো, তখন আমরা প্রত্যেকটি ক্যারেক্টার মানে প্রত্যেকটি প্রপার্টি নিয়ে আলাদা আলাদা করে অবশ্যই আলোচনা করে দেবো। সেগুলো সব জায়গার জন্যই ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা আলোচনা শুরু করব আমাদের সিলেবাসে যেভাবে আছে, ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, তার প্রমাণ। এখন এই প্রমাণ দেখতে গেলে আমাদের প্রথমেই 1928-এর একটি পরীক্ষা ফ্রেডারিক গ্রিফথ করেছিলেন, যেটাকে গ্রিফথের পরীক্ষা বলে পরিচিত। আমাদের বোর্ডের বা কাউন্সিলের এক্সামের ক্ষেত্রে আসে গ্রিফথের পরীক্ষাটি বর্ণনা করো, এরকম আসবে। অথবা ডিএনএ জেনেটিক মেটেরিয়াল এই সংক্রান্ত ট্রান্সফরমেশনের পরীক্ষাটি আলোচনা করো। খুব ভালো করে মন দিয়ে শুনবে, পরীক্ষায় 5 নম্বরের কোশ্চেন হিসাবে আসবে, 3 নম্বরের কোশ্চেন হিসাবে আসবে, সেরকমের ইম্পর্টেন্ট জিনিস এখানে কিন্তু শুরু হচ্ছে। 1928 ফ্রেডারিক গ্রিফথ তিনি ট্রান্সফরমেশন বলে একটি পরীক্ষা করলেন ইঁদুরের উপর। কী করেছিলেন তিনি? সেটা হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া রোগ তৈরি করতে পারে মানুষের ক্ষেত্রে, পাশাপাশি ইঁদুরের ক্ষেত্রে। কারণ মানুষের সঙ্গে ইঁদুরের জিনের প্রায় 80% মিল আছে, সুতরাং ইঁদুর আমাদের থেকে খুব বেশি দূরে নয়। তো মানুষের ক্ষেত্রে নিউমোনিয়া রোগ তৈরি করতে পারে, পাশাপাশি ইঁদুরের ক্ষেত্রে নিউমোনিয়া রোগ তৈরি করতে পারে ডিপ্লোকক্কাস নিউমোনিয়াe, একটি ব্যাকটেরিয়ার নাম। সেখানে তিনি 2 ধরনের স্টেন দেখিয়েছিলেন, 2R আর 3S। 2R আর 3S। এখন বিষয় কি এগুলোর? প্রথমত এই যে 2, 3 এগুলো জাস্ট নাম্বার,
ওয়ান নয় কেন, এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ওয়ান দিয়ে কেন নয়। অ্যাকচুয়ালি পরীক্ষার বিভিন্ন রকম পরীক্ষার সিকোয়েন্স থাকে, সব পরীক্ষায় সাকসেস পাওয়া যায় না। এরমভাবেই ভাবতে পারো যে প্রথম ওয়ানে সাকসেস নাই, 2, 3তে সাকসেস এসছে, সেই জন্য 2R 3S। এখন আর এস এর মানে কি? আর মানে হলো রাফ, আর এস মানে হলো স্মুথ। আর মানে হলো রাফ, এস মানে হলো স্মুথ। আর হলো অ্যাভিরুলেন্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অ্যাভিরুলেন্ট বলা হয় মানে, আমরা কাদের নিয়ে আলোচনা করছি? আমরা ডিপ্লোকক্কাস নিউমোনিয়া নিয়ে আলোচনা করছি। ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার একটা স্টেন দেখো, আমি আগেও 11-এর যে সমস্ত ভিডিও আছে সেখানে আমরা বলেছিলাম, যখন বায়োমলিকুলস পড়েছিলাম তখন বলেছিলাম যে এই যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে স্টেন এর দুটো অর্থ আছে, একটি রং আর একটি ব্যাকটেরিয়াল গ্রুপ। আমরা এখানে ব্যাকটেরিয়াল গ্রুপের কথা বলছি। এক ধরনের ব্যাকটেরিয়াল গ্রুপ যাদেরকে আর বলা হচ্ছে। আর মানে কি? যাদের বাইরের দিকের ওয়ালটা রাফ কেন? তার কারণ তারা ক্যাপসুল তৈরি করতে পারে না। বাইরের দিকে লাল রঙের যে অংশটা আমরা করে দিলাম, ধরে নাও এটা ক্যাপসুল, তাহলে ক্যাপসুল যার আছে সে হলো স্মুথ, আর ক্যাপসুল যার নেই সে হলো রাফ। তার মানে 2R যাদের ক্যাপসুল আছে, ক্যাপসুল নেই, সেই জন্য স্মুথ ব্যাপারটা আসেনি। মানে এটা যদি আমরা তুলে দিই তাহলে খসখস একটা ব্যাপার আসছে, আমরা একটু ঢেউ খেলানো করে দিয়েছি এটাই বোঝানোর জন্য যে তারা স্মুথ নয়। এখন এই ক্যাপসুলটা যদি না থাকে তাহলে এই ব্যাকটেরিয়াটার যে প্রোটেকশন সেটা অবশ্যই থাকছে না। তার মানে অন্য কাউরির শরীরে যখন প্রবেশ করবে তখন কিন্তু এই ব্যাকটেরিয়াটি নিজেই মরে যাবে, তার কারণ সে ক্যাপসুল তৈরি করতে পারে না। আর সেটাই এখানে করা আছে অ্যাভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে আক্রমণাত্মক, মানে অ্যাবসেন্ট, মানে যারা আক্রমণাত্মক নয় তাদেরকে বলা হয় অ্যাভিরুলেন্ট। রাফ যারা, তারা অ্যাভিরুলেন্ট। কারণ রাফ এই জন্যই যে তাদের বাইরের দিকের ক্যাপসুলটা নেই যেটা স্মুথনেসটা আনতো, সেই জন্য যে রাফ সে অ্যাভিরুলেন্ট, এবং পাশাপাশি যে স্মুথ হচ্ছে সে হলো ভিরুলেন্ট। তার কারণ যে ভিরুলেন্ট তার অ্যাকচুয়ালি ক্যাপসুল, আমরা একটু লিখে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে, ক্যাপসুল প্রেজেন্ট এবং এখানে ক্যাপসুল অ্যাবসেন্ট। এটা প্রথমে বুঝে নেওয়ার জিনিস কিন্তু রয়েছে। এরপর এই পরীক্ষাটা তিনি যার উপর করে, মানে যাকে বেস করে করেছিলেন তারা হলো ইঁদুরের শরীরের মধ্যে এই ব্যাকটেরিয়ার স্টেনগুলোকে প্রবেশ করিয়েছিলেন, দিয়ে দেখেছিলেন যে মরছে কি মরছে না। আমাদের পরীক্ষার বিষয়বস্তু কি? ডিএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল, তার প্রমাণ। দেখো, ভিরুলেন্ট যার জন্য ক্যাপসুল তৈরি, তাহলে ক্যাপসুল তৈরি করার জন্য কোনো না কোনো জিন আছে। ক্যাপসুল তৈরি করার জন্য কোনো না কোনো জিন আছে, এটা তোমাদের মাথার মধ্যেই রাখতে হবে, কারণ যে কোনো বৈশিষ্ট্য বহনকারী কোনো না কোনো জিন। তাহলে ক্যাপসুল তৈরির জন্য কোনো না কোনো জিন আছে যারা ক্যাপসুলটাকে তৈরি করতে সাহায্য করে। এখন তিনি কি করলেন? তিনি প্রথমে এই যে 2R, এই 2Rকে তিনি এই 2Rএর যে দ্রবণ, সেই দ্রবণকে তিনি ইঁদুরের মধ্যে ইনজেক্ট করলেন, ইঁদুরের গায়ের মধ্যে ইনজেক্ট করলেন। দেখলেন যে ইঁদুরগুলো বেঁচে আছে, এল ফর লিভিং, ইঁদুরগুলো কিন্তু বেঁচে থাকছে। যখন 2R প্রয়োগ করা হচ্ছে ইঁদুরগুলো বেঁচে থাকছে। এরপর তিনি পরের আরেকটি জায়গায় 3Sকে ইনজেক্ট করলেন, দেখলেন ইঁদুরগুলো মারা যাচ্ছে। এরপর তিনি কি করলেন? 3S যে ব্যাকটেরিয়াল স্টেন সেটাকে গরম করলেন এবং তারপর ঠান্ডা করলেন, তারপর ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন, দেখলেন ইঁদুরগুলো বেঁচে আছে। এরপর কি করলেন? তিনি 3Sকে আগের মতোই গরম করলেন, তারপরে জীবিত 2Rএর সঙ্গে মেশালেন, তারপরে দেহের মধ্যে ইনজেক্ট করলেন, দেখলেন ইঁদুর মারা যাচ্ছে। এই পরীক্ষা থেকে তিনি খুব একটা বেশি কিছু সিদ্ধান্তে আসতে পারেননি, কিন্তু তিনি বললেন
যে এই পরীক্ষাটি একটি বিষয় খুবই ক্লিয়ার, সেটা হলো যে কোনোভাবে 2 আর 3s কনভার্ট হয়েছে। আমরা আলোচনায় আসা মানে এটাই যে কিভাবে কি হলো, আমরা তো জাস্ট পরীক্ষাটা দেখলাম, তার কি পর্যবেক্ষণটাও দেখলাম, সিদ্ধান্তে আমরা আসবো। তার আগে একটু ডিসকাস করতে হবে ব্যাপারটা কি হলো। আগে বুঝতে হবে যে ট্রান্সফরমেশন কি। যারা ক্লাস 11-এ পড়েনি ভালো করে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন, তারা ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে, ট্রান্সফরমেশনের ভিডিও দেখে নেবে। আমি একবার জাস্ট বলে দিচ্ছি, ট্রান্সফরমেশন হলো এরকম যে ব্যাকটেরিয়ার একটি ধর্ম হলো, সাপোজ কোনো একটি জায়গায় ব্যাকটেরিয়া রয়েছে আর ব্যাকটেরিয়ার বাইরে কোনো জিন পড়ে আছে। ব্যাকটেরিয়া যদি মনে করে এই জিনকে সে নিজের মধ্যে ইনকর্পোরেট করে নিতে পারে, নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিতে পারে, এটা কি আমরা ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন বলে একটি সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা পড়েছিলাম। কেন এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন? তার কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হলো জেনেটিক রিকম্বিনেশন। এখন যে জিন ব্যাকটেরিয়ার আছে তার সঙ্গে যখন এই লাল রঙের জিনটা ভেতরে প্রবেশ করলো, তখন কিছু না কিছু রিকম্বিনেশন তো হলোই, নতুন কিছু জিনের আবির্ভাব হলো, তার মানেই এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেল ফিমেল এত কিছু ব্যাপার স্যাপার নাই, এখানে জাস্ট বাইরের কোনো জিন ব্যাকটেরিয়া মনে করেছে যেটা প্রয়োজন আছে, সেই জন্য সে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে। বাইরে পড়েছিল, বাইরে, সেটাকেই দেহের মধ্যে ইনকর্পোরেট করে নিয়েছে এবং জেনেটিক রিকম্বিনেশন হয়েছে। মানে ভিতরের অংশটা যদি বলি, এটা কালো রঙের জিনটা ছিল, এর সঙ্গে বাইরে থেকে একটা জিন পেয়েছে, তার মানে নতুন কোনো রিকম্বিনেশন একটা টাইপ তো চলেই এসছে, জিনের যে ব্যাপারটা ছিল তার সঙ্গে কিছু যোগ হয়েছে। এটাই ব্যাকটেরিয়ার একটি সেক্সুয়াল রিপ্রোডাকশন, যাকে আমরা ট্রান্সফরমেশন বলে চিনি। আর এই পরীক্ষাটি ওই জন্যই ট্রান্সফরমেশনের উপর বেস করে বলা হচ্ছে। এখন এই পরীক্ষাতে কি হয়েছিল, গ্রিপ্টের যে 1928 সালের পরীক্ষা, তাতে কি হলো সেটা আমরা একটু দেখব। সেটা হলো, আমরা প্রথমে 1 নম্বর পরীক্ষাটা দেখি কি হয়েছে। 1 নম্বর পরীক্ষাটাই বলা হলো যে 2Rকে প্রবেশ করানো হলো। ভালো করে ভেবে দেখো, 2Rকে যখন প্রবেশ করানো হচ্ছে, 2Rএর বাইরে ক্যাপসুল নাই, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো যারা ক্যাপসুল ছাড়া ব্যাকটেরিয়া, তারা যখন ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করেছে, ইঁদুর তো আর চুপচাপ বসে থাকবে না। ইঁদুর তখন বুঝে নেবে, ইঁদুরের দেহ তখন বুঝে নেবে যে বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করেছে, মানে অ্যান্টিজেন প্রবেশ করেছে। তার বদলে তারাও লড়াই শুরু করবে অ্যান্টিবডি প্রোডাকশানের, অ্যান্টিবডি প্রোডাকশান করবে। এবং যেহেতু ওর ক্যাপসুল নাই, সমস্ত ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াগুলোকে সে মেরে ফেলবে। ইঁদুরের দেহ ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলবে বলতে পারো, মেরে ফেলবে বলতে পারো, যা ইচ্ছা বলো, কোনো অসুবিধা নেই। মানে ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াগুলো বেঁচে নেই, আর ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া মরে গেছে বলে ইঁদুরগুলো বেঁচে আছে। হয় ইঁদুর বাঁচবে, না নিউমোনিয়া ব্যাকটেরিয়া বাঁচবে, দুটোর মধ্যে একজন বাঁচবে। এখানে বাঁচা মারাটা সবটাই ইঁদুরের কথা বলা আছে। তার মানে ডিপ্লোকক্কাস নিউমোনি মারা যাচ্ছে, সেই জন্য প্রথমবারে ইঁদুরটি বেঁচে আছে। দ্বিতীয় স্টেপে আসি, 2 নম্বর ব্যাপারটাই আসি। সেটা হলো, এখানে যাদেরকে প্রবেশ করানো হয়েছিল তাদেরকে আগেই আমরা বলে দিয়েছি স্মুথ, মানে ক্যাপসুল প্রেজেন্ট, ক্যাপসুল আছে মানে প্রোটেকশন আছে। তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো যখন ইঁদুরের দেহের মধ্যে প্রবেশ করেছে ক্যাপসুল যুক্ত, তাহলে ইঁদুরের দেহের যে অ্যান্টিবডি, তারা কিন্তু এদেরকে মেরে উঠতে পারেনি, মানে ইঁদুরের বডি ডিফেন্স করতে পারেনি, সেই জন্য ডিপ্লোকক্কাস নিউমোনি জিতে গেছে, মানে ইঁদুর মারা গেছে। খুব সিম্পল দুটো। এরপর ব্যাপারটা এখানে ট্রান্সফরমেশনে বোঝার বিষয় হলো, সেটা হলো 3S, তাকে গরম করা হয়েছে বাইরে। যথাযথভাবেই আমরা ধরে নিতে পারি ব্যাকটেরিয়াটি মারা গেছে। আর ব্যাকটেরিয়াটি মারা গেছে, আর সেই লিকুইডটা বা সেই সলিউশনটা যখন ইঁদুরের গায়ে প্রবেশ করানো হয়েছে, অ্যাজ ইউজুয়ালি ইঁদুরটি বেঁচেই গেছে, কারণ ব্যাকটেরিয়াগুলো তো মরে গেছে, মরা ব্যাকটেরিয়াকে প্রবেশ করিয়েছে। কিন্তু এটা দেখালেন যে আমি কিন্তু 3S, মানে যে খতরনাক টাইপের ছিল তাকেই কিন্তু প্রবেশ করিয়েছি, কিন্তু মৃত অবস্থায় প্রবেশ করিয়েছি, সেই জন্য ইঁদুরটি সেবারের জন্য বেঁচে গেল। এরপর কি হলো, এরপর সেই 3Sকে হিট এই পোর্শনটা তলায় দাগ দিয়ে দেবে দরকার হলে। 3S আগে গরম করা হয়েছে, তারপর ঠান্ডা করা হয়েছে, তারপর তাকে লিভিং 2Rএর সঙ্গে মেশানো হয়েছে, তারপর প্রবেশ করে দেখা গেল যে ইঁদুরটি আবারও মারা গেছে, তার মানে ব্যাকটেরিয়াটি বেঁচে আছে। এবার বিষয় হলো লিভিং 2R
তার কিন্তু ক্যাপাসিটি ছিল না ক্যাপসুল তৈরি করার, কিন্তু এখন নিশ্চয়ই ক্যাপাসিটি আছে, তার জন্য ইঁদুরটা বেঁচে, মানে ব্যাকটেরিয়াটি বেঁচে আছে, ইঁদুরটি মারা গেছে। তার মানে এই ব্যাকটেরিয়াটির কোনো না কোনোভাবে যারা 2R ছিল তারা এখন 2R না, তারা ভিতরে ঢুকেছে 3S হিসাবে। তার মানে কিছু না কিছু তো চেঞ্জ হয়েছেই, আর সেই চেঞ্জটা এটাই যে ক্যাপসুল তৈরি জিনটা হাতিয়েছে কাউরির কাছ থেকে। যেহেতু আমরা লিভিং 2Rকে প্রবেশ করিয়েছি, মৃত 3Sকে প্রবেশ করিয়েছি, তাহলে কি ছিল গল্পটা ছিল এরকম, যখন ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা হলো তাপ দিয়ে, তখন ব্যাকটেরিয়াগুলো মরে গেল। আমি ধরে নিলাম ব্যাকটেরিয়াগুলো মরে গেল, মরে যাওয়ার পর জিনগুলো বাইরে পড়ে গেল, সেই সলিউশনই পড়ে রইল। আমি শুধুমাত্র লাল, এখানে লালই আঁকলাম, অন্য কোনো আঁকলাম না, বেশি বড় হচ্ছে বলে ভিডিও। লালগুলোকে ধরে নিলাম ক্যাপসুল তৈরির জিন। এখন তাহলে এই জিনিসটি হয়ে গেল, যখন গরম করা হলো তখন মরে গেল, মরে যাওয়ার মানে হলো বডি পুরোই ভেঙে গেছে, আর ভেঙে গেছে মানে ডিএনএর টুকরোগুলো আমি ধরে নিলাম ওখানেই পড়ে আছে। এরপর যখন লিভিং 2R, আমরা কালো রঙে আঁকছি, লিভিং 2Rকে এখানে দেওয়া হলো, এটা বেঁচে আছে। তো কি হলো, এই লাল রঙের জিন যারা ক্যাপসুল তৈরির জিন, মানে আমরা একটু একে একটু, যেহেতু ক্যাপসুল নাই আমরা একে একটু এরম করেই আঁকি, বাঁকাচোড়াভাবেই আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর ক্যাপসুল তৈরির জিনটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে। এবার ব্যাকটেরিয়া যেহেতু ক্যাপসুল তৈরির জিনটা পেয়ে গেছে, মানে 2R যে, সে কিন্তু এখন বাইরের দিকে ক্যাপসুল তৈরি করতে শিখে গেছে, মানে 2R 3S হয়ে গেছে। এখন এই জিনিসটা যখন ইঁদুরের গায়ে ইনজেক্ট করা হলো, তখন ইঁদুরটা স্বভাবতই বেঁচে আছে, সেই জন্য মানে ব্যাকটেরিয়াটি স্বভাবতই বেঁচে আছে, আর সেই জন্য ইঁদুরটি মারা গেছে। এই পরীক্ষায় তিনি এত কিছু বলে দিলেন, আমরা তো বলে দিলাম ডিএনএ ঢুকেছে, জিন ঢুকেছে, এটা তিনি বলেননি। আমরা এটা বোঝালাম তোমাদেরকে যে এটাই হয়েছিল। তিনি বলতে পারেননি যে এটা এইভাবে মানে ডিএনএ ঢুকলো, তিনি এটা বললেন যে কোনো না কোনো কিছু তো প্রবেশ করেছেই, মানে কোনো না কোনো কিছু প্রবেশ করেছেই, সেই জন্য যে 2R সে 2R না, সে 3Sে কনভার্ট হয়েছে। সেই জন্যই তো আমরা ট্রান্সফরমেশন বলি পরীক্ষাটা, যে 2R ছিল সে 3Sে কনভার্ট হয়েছে। এখন কি প্রবেশ করে হয়েছে সেটা তিনি বলতে পারলেন না, সেই জন্য একে ট্রান্সফর্মিং এলিমেন্ট বলে নাম দিলেন, রূপান্তরকারী বস্তু হিসেবে নাম দিলেন। এটা শর্ট কোশ্চেন হিসেবে পারে যে এই নামটি কে দিয়েছিলেন, রূপান্তরকারী বস্তু, এটা কার আবিষ্কৃত? ট্রান্সফর্মিং এলিমেন্ট, তিনি নাম দিলেন ট্রান্সফর্মিং এলিমেন্টস। এই নামটা তিনি দিলেন, এর বেশি তিনি করতে পারলেন না। সালটা আমাদের মাথায় রাখতে হবে 1928। কার পরীক্ষা? ফ্রেডারিক গ্রিপ্তের পরীক্ষা। এই পরীক্ষাটি আলাদা করে পরীক্ষায় আসে, যেটা আমাদের লিখতে হয়। এরপর 1928-এর পর ফ্রেডারিক গ্রিপ্ত যে পরীক্ষাটা করলেন, তারপর 1944-এ গিয়ে ফ্রেডারিক গ্রিপ্তেরই 3 জন স্টুডেন্ট, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টি, 3 জন স্টুডেন্টের নাম, তারা তাদের স্যারদের পরীক্ষাটা আরও কন্টিনিউ করলেন। যা পরীক্ষা ছিল অ্যাজ ইউজুয়াল এই পরীক্ষাটা, তার সঙ্গে তারা পরীক্ষাটা কন্টিনিউ করলেন। কিভাবে? 3টে জিনিসের মাধ্যমে তারা পরীক্ষাটা কন্টিনিউ করলেন। একটি হলো ডিএনএজ, একটি এনজাইম, একটি হলো আরএনএজ, একটি এনজাইম, আরেকটি হলো প্রোটিয়েজ, আরেকটি এনজাইম। 3টে এনজাইম দিয়ে তারা খুব সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, অন্য কিছু নয়। ডিএনএজ যারা ডিএনএকে নষ্ট করতে পারে, আরএনএজ যারা আরএনএকে নষ্ট করে, প্রোটিয়েজ যারা প্রোটিনকে নষ্ট করে। এখন ব্যাকটেরিয়ার মধ্যে যা যা আছে সেটা ম্যাক্সিমাম হতে পারে ডিএনএ, আরএনএ কিংবা প্রোটিন। তার কারণ আমরা প্রথমেই ইন্ট্রোডাকশনের সময় বলে দিয়েছি, যখন ডিএনএ প্যাকেজিং হচ্ছে তখন 3টে জিনিসই ম্যাক্সিমাম থাকতে পারছে। সেটা হলো ডিএনএ থাকতে পারে, নাহলে হিস্টোন নন হিস্টোনের মতো কোনো প্রোটিন থাকতে পারে, আর না হলে ম্যাক্সিমাম আরএনএ থাকতে পারে। ব্যাকটেরিয়ার আছে কি না সে নিয়ে আমি কোনো আলোচনায় যাব না, কোনো ডিবেটে যাব না যে ব্যাকটেরিয়া আছে কি নাই। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম এই 3টে জিনিসই থাকতে পারে, ডিএনএ, আরএনএ আর প্রোটিন। তো সেই 3টে জিনিসকে নষ্ট করতে পারে এমন 3টে এনজাইম দিয়ে ওই 3 জন স্টুডেন্ট পরীক্ষাটি করলেন। কি পরীক্ষা ছিল? একদম স্যারের কপি করা পরীক্ষা, মানে পরীক্ষাটা জাস্ট কন্টিনিউ। সেটা হলো 3S প্লাস হিট যেমন ছিল আগে, তার সঙ্গে লিভিং 2R এবং তার সঙ্গে ডিএনএজ। এর সঙ্গে একটি সিরাম যোগ করতে হয়, না বললেও চলে, কোনো অসুবিধা নেই।
ডিএনএজ। এটি একটি পরীক্ষা। এবং তারপরে আরেকটি স্টেন নিয়ে পরীক্ষা, সেটা হলো 3s প্লাস হিট। এটাকে আমরা একটি ব্র্যাকেটের মধ্যে রাখছি, নিচের দিকে একটি মার্ক করে রাখছি, তার কারণ এটাই বোঝানোর জন্য যে এটা আলাদা করে করা হচ্ছে। এরপর তার সঙ্গে লিভিং টুয়ার এবং তার সঙ্গে আরএনএজ। এখন আমরা এটা লিখে নিলাম। তো এই তিনটে পরীক্ষা তারা করলেন, একটি ডিএনএস দিয়ে, একটি আরএনএস দিয়ে, একটি প্রোটিএস দিয়ে। এবং পাশে আমরা লিখলাম যে ইঁদুর প্রথমবারে যখন ডিএনএজ প্রয়োগ করা হচ্ছে তখন ইঁদুর বেঁচে আছে, যখন আরএনএজ প্রয়োগ করা হচ্ছে তখন ইঁদুর মরে গেল, এবং যখন প্রোটিএজ প্রয়োগ করা হচ্ছে তখনও ইঁদুরটি মরে গেল। এখন কেন সেটা খুব সহজেই বোঝা যাবে। প্রথম দেখো, আমরা একটু নিচে থেকে শুরু করি, তাহলে উপরটাই কোনো অসুবিধা নেই। উপর থেকে শুরু করলে প্রথমেই অ্যান্সারটা পেয়ে যাবো, খারাপ লাগবে, পরে দুটো পড়তে ইচ্ছা হবে না। তো নিচে থেকে শুরু করি। সেটা হলো প্রোটিএজ দেওয়া হলো। প্রোটিএজ প্রোটিনকে ড্যামেজ করে, আমরা জানি প্রোটিএজ প্রোটিনকে ড্যামেজ করে। তাহলে যখন 3s উইথ হিট দেওয়া হলো, তার সঙ্গে যদি আমরা প্রোটিএজ দিয়ে দিই আগেই, তাহলে প্রোটিএজ কী করবে? প্রোটিনকে ড্যামেজ করবে। তাহলে ডিএনএ অ্যাজ ইউজুয়াল, আমি কোনো চেঞ্জ করলাম না, আমি ধরে নিয়েছি শুধু লাল রঙের অংশগুলো ক্যাপসুল তৈরির ডিএনএ, আমরা কিছু চেঞ্জ করলাম না। আমরা যদি এরকম করে আঁকতাম প্রোটিন, তাহলে সেই প্রোটিনগুলোকে আমরা মুছে দিতাম। আমরা যদি এগুলোকে আরএনএ ভাবি, একটু বড় করেই আঁকলাম, তাহলে আরএনএগুলোকেও মুছলাম না। তার কারণ আমরা শুধুই দিয়েছি প্রোটিএজ, যারা প্রোটিনকে ড্যামেজ করে। তাহলে প্রোটিন মরে গেল। তারপরেও দেখা গেল ইঁদুরটা মারা যাচ্ছে। এর আগের স্টেপে এখানে আমরা দেখি কি ব্যাপার ছিল। আমরা এটা মানে গ্রিথ বলেছিলেন যে যখন 3s এর সঙ্গে হিট দেওয়া হচ্ছে, তারপর লিভিং টুয়ার দেওয়া হচ্ছে, তখন টুয়ার 3s এ কনভার্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ইঁদুরটি মারা যাচ্ছে। রেজাল্ট সেম টু সেম আছে, মারা যাচ্ছে, মানে কোনো পরিবর্তনই হয়নি। মানে প্রোটিন তো নয়। প্রোটিন যদি ট্রান্সফর্মিং এলিমেন্ট হতো, তাহলে প্রোটিনটাই তো সেটা ক্যারি করে, ক্যাপসুল তৈরি জিনটাকে ক্যারি করে নিয়ে যেত ভেতরে। তার মানে এখনও যখন রেজাল্ট সেম আছে প্রোটিনটা নষ্ট করেও, তাহলে নিশ্চয়ই ক্যাপসুল তৈরির জিন প্রোটিনে নাই। ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, একদম কোনো ব্যাপার কিছু নাই। আগেকার রেজাল্ট যেটা, গ্রিথের শেষ রেজাল্ট যেটা, সেই রেজাল্টটা সেম থাকছে প্রোটিএজ দিয়ে। তাহলে প্রোটিএজ প্রোটিনকে নষ্ট করে, তাহলে প্রোটিন নষ্ট হওয়ার পরও আগের রেজাল্টই থাকছে, মানে 2 আর 3s এ কনভার্ট হচ্ছে এখনও। তার মানে নিশ্চয়ই জিনটা প্রোটিনে নাই। আরএনএতে থাকতে পারে, ডিএনএতে থাকতে পারে, প্রোটিনে তো নাই। এরপর যখন 2 নম্বর, পিছন থেকে যাচ্ছি আমরা, শেষ দিক থেকে 2 নম্বরে এলাম, তখনও দেখা গেল রেজাল্টটা সেম আছে এবং দেওয়া হয়েছে কি? আরএনএজ। তাহলে আরএনএগুলোকে নষ্ট করে আমি মুছে দিলাম, আবার প্রোটিনগুলোকে আমি এঁকে দিলাম। তাহলে প্রোটিন আছে, আরএনএগুলো নষ্ট হয়ে গেছে, আর ডিএনএ অ্যাজ ইউজুয়াল আছে। তখনও দেখা যাচ্ছে রেজাল্ট সেম থাকছে। তার মানে এটাই প্রমাণ হয় যে আর কিছুর মধ্যে থাকুক না থাকুক জানি না, কিন্তু আরএনএর মধ্যে তো নেই, তার কারণ রেজাল্ট এখনও সেম আছে। তাহলে রইল বাকি এক, সেই হবে। এটা বলা অপেক্ষা রাখে না, কারণ ডিএনএস যখন দেওয়া হলো তখন আমরা ডিএনএগুলোকে সব মুছে দিলাম, আমরা যত ডিএনএ ছিল সব মুছে দিলাম, আরএনএগুলোকে এঁকে দিলাম, যেহেতু পরীক্ষাটা আলাদা আলাদা করে করা হয়েছে, এবং প্রোটিনকেও এঁকে রাখলাম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ক্যাপসুলটা খুব ভালো করেই তৈরি করে ফেলেছে, এবং ক্যাপসুল সহিত ব্যাকটেরিয়াটি ইঁদুরের দেহে প্রবেশ করেছে, ইঁদুরটিকে মেরে দিয়েছে। তো সেক্ষেত্রে তাহলে এখানে ডিএনএগুলো যখন নষ্ট হয়ে গেল, তাহলে সেই ডিএনএর মধ্যে ক্যাপসুল তৈরির জিন ছিল, তাহলে সেই ক্যাপসুল তৈরির জিনগুলো যখন নষ্ট হয়ে গেছে, তখন এই ক্যাপসুলটা কিন্তু কোনো মতেই তৈরি হয়নি। তার মানে ব্যাকটেরিয়াটা যেমন রাফ ছিল তেমনই রাফ ক্যাপসুল ছাড়া, সেটা ইঁদুরের দেহে প্রবেশ করিয়েছে, সেই জন্য ইঁদুরটা বেঁচে আছে, ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। তার মানে যে জিন ছিল, ক্যাপসুল তৈরির যে জিন ছিল, সেগুলো ডিএনএর মধ্যেই ছিল। যে ডিএনএস দ্বারা ক্ষতিগ্রস্ত বা ডিএনএস দ্বারা নষ্ট হয়ে গেছে, সেই জন্য সেই ডিএনএগুলো আর ভিতরে প্রবেশ করতে পারেনি, ট্রান্সফরমেশনের ঘটনাটি ঘটেনি, আর সেই জন্য ইঁদুরটা এবারের মতো বেঁচে গেল। তার মানে এটাই প্রমাণ হয় অ্যাভেডি ম্যাকলিওড ম্যাকার্টি
তারা খুব সুন্দরভাবে প্রমাণ করে দিলেন যে ডিএনএই জেনেটিক মেটেরিয়াল, অন্য কিছু নয়। এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু পরীক্ষায় আসে। এবার ব্যাপার হলো বোর্ডের পরীক্ষার কথা বলছি। গোটা বিষয়টা নিটের জন্য ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল কোশ্চেন থাকে, সেখানে স্টেপ বাই স্টেপ বলে অনেক স্টেপ মিসিং করে সেখান থেকে কোশ্চেন থাকে। আর যদি বোর্ডের এক্সাম বলি দুভাবে আসতে পারে, একদম ডাইরেক্ট বলে দেবে ট্রান্সফরমেশনের পরীক্ষাটি আলোচনা করো, তাহলে ট্রান্সফরমেশনের পরীক্ষা বললে গ্রিফটের পরীক্ষা অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টির পরীক্ষা বলতে হবে। যদি বলে দেয় যে ট্রান্সফরমেশন সম্পর্কিত গ্রিফটের পরীক্ষাটি বর্ণনা করো, তাহলে শুধু গ্রিফটের পরীক্ষায় আমরা গিয়ে থেমে যাব, তারপরে আমরা আর বাড়াবাড়ি করব না, গ্রিফটের পরীক্ষায় আমরা থেমে যাব। আর যদি বলে যে ডিএনএই জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফরমেশনের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো, তাহলে আবারও গোটাটাই আমাদের করতে হবে। তাহলে পরীক্ষাটা মানে কোশ্চেনটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, সেটা বুঝে বুঝে আমরা পরীক্ষায় সেইটুকু অ্যান্সার দেবো, যখন চাইবে তখন দেবো, বাকিটা যখন চাইবে না তখন দেবো না। ওকে, তো এই ভিডিও এটাই ছিল। ডিএনএ জেনেটিক মেটেরিয়াল এখনও প্রমাণ শেষ হয়নি, কারণ এরপরেও ট্রান্সডাকশনের পরীক্ষা আছে, ভিডিও লেন্থ খুব বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি, যেখানে আমরা ট্রান্সফরমেশনের পরীক্ষা ট্রান্সডাকশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করাবো। আমি করব না, হার্সেচিয়াস প্রমাণ করেছিলেন, আমরা দেখাবো যে কিভাবে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল সেটা প্রমাণ করেছিলেন। আরেকটি পরীক্ষা, এবং তার সঙ্গে আরএনএও জেনেটিক মেটেরিয়াল কাউরির ক্ষেত্রে, মানে যারা আরএনএ ভাইরাস তাদের ক্ষেত্রে, সেটাও আমরা প্রমাণ করে দেখাবো, এবং সেই প্রমাণটাও কিন্তু নেক্সট ভিডিওতেই থাকবে। এই ভিডিওটা লেন্থ বড় হচ্ছে বলে আমরা ওই দুটোকে নেক্সট ভিডিওতে নিয়ে চলে গেলাম। তো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।